আজকে আমরা চলে এসেছি প্রাচীন বগুড়ার রাজধানীতে, যা পুণ্ডনগর নামে বিখ্যাত, এবং সেখানে আছে সেই ঐতিহাসিক বেহুলার বাসরঘর। আসুন আমরা সেই বেহুলার বাসরঘরটা ঘুরে দেখি। বাংলার লোককাহিনীর ইতিহাসে প্রেম, ত্যাগ ও সংগ্রামের সবচেয়ে বিখ্যাত নামগুলোর একটি হলো বেহুলা ও লক্ষিন্দর। শত শত বছর ধরে এই কাহিনী বাংলার মানুষের হৃদয়ে বেঁচে আছে। কিন্তু প্রশ্ন হলো, বেহুলার বাসরঘর আসলে কি ছিল? কেন তৈরি করা হয়েছিল এই বাসরঘর? আর কিভাবেই বা লক্ষিন্দর সাপের দংশনে মারা গেলেন? চলুন জেনে নিই এই কিংবদন্তির পুরো ইতিহাস। প্রাচীন বাংলার ধনাঢ্য বণিক ছিলেন চাঁদ সওদাগর। তিনি ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। তিনি কখনোই দেবী মনসার পূজা করতেন না। এতে দেবী মনসা ক্ষুব্ধ হয়ে ওঠেন। মনসা দেবী চেয়েছিলেন চাঁদ সওদাগর তার পূজা করুক, কিন্তু চাঁদ সওদাগর সেই দাবি প্রত্যাখ্যান করেন। ফলে মনসা দেবী প্রতিশোধ নিতে শুরু করে। একের পর এক চাঁদ সওদাগরের 6 পুত্র সাপের দংশনে মারা যায়। শেষ সন্তান ছিলেন লক্ষিন্দর। ছেলেকে রক্ষা করার জন্য চাঁদ সওদাগর বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। যখন লক্ষিন্দরের বিয়ে ঠিক হয় সুন্দরী বেহুলার সাথে, তখন চাঁদ সওদাগর সিদ্ধান্ত নেন এমন একটি বাসরঘর তৈরি করবেন যেখানে কোনোভাবেই সাপ প্রবেশ করতে পারবে না। তিনি দেশের সেরা সেরা কারিগরদের ডেকে পাঠান। লোহা, পিতল ও শক্ত ধাতু দিয়ে তৈরি করা হয় একটি বিশেষ কক্ষ। লোককাহিনী অনুযায়ী এই ঘরের দেওয়াল, দরজা, জানলা সব কিছুই ছিল অত্যন্ত সুরক্ষিত। চারিপাশে ছিল কঠোর পাহারা। একটি বিশেষ কক্ষটি ইতিহাসে পরিচিত বেহুলার বাসরঘর নামে। কিন্তু দেবী মনসার ইচ্ছার বিরুদ্ধে কি আর মানুষ জয়ী হতে পারে? কিংবদন্তি বলে, মনসা দেবী তার অনুগত সাপ কালনাগিনীকে নির্দেশ দেন লক্ষিন্দরকে দংশন করার জন্য। অনেক চেষ্টা করেও সাপ বাসরঘরে ঢুকতে পারছিল না। অবশেষে বাসরঘরের এক ক্ষুদ্র ফাঁক বা ছিদ্র খুঁজে পায় কালনাগিনী। গভীর রাতে যখন নবদম্পতি ঘুমিয়েছিলেন, তখন সেই ছোট্ট ছিদ্র দিয়ে সাপটি ঘরে প্রবেশ করে। প্রিয় ভিউয়ার্স, চাঁদ সওদাগর তার ছেলে আর বেহুলার বাসরঘরটা দেখুন কত উঁচুতে করেছিল, শুধু সাপের কামড়ের হাত থেকে বাঁচাতে। প্রায় মাটি থেকে 100 ফুট উঁচুতে এই বাসরঘরটা করা হয়েছিল বলে মনে হচ্ছে আর কি। তো যদিও তারপরেও ইতিহাস বলে সাপের কামড় থেকে লক্ষিন্দরকে বাঁচানো যায়নি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা একটা মিডল পয়েন্ট যাকে বলে আর কি। তো ধারণা করা হচ্ছে বা হয় এটাই সেই বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। তো ভিউয়ার্স, চাঁদ সওদাগর তার ছেলেকে ও বেহুলাকে রক্ষা করার জন্য এত সুন্দর একটা বাসরঘর বানিয়েছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, তারপরেও তিনি লক্ষিন্দরকে বাঁচাতে পারেননি সাপের কামড়ের হাত থেকে। একটি জনপ্রিয় লোকবিশ্বাস অনুযায়ী প্রথমে কালনাগিনী লক্ষিন্দরকে দংশন করতে দ্বিধাবোধ করছিল, কিন্তু দেবীর আদেশ অমান্য করার সাহস তার ছিল না। রাতে নিস্তব্ধতায় সাপটি লক্ষিন্দরের পায়ের আঙ্গুলে দংশন করে। বিষ দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই লক্ষিন্দর প্রাণ হারায়। সকালে ঘুম থেকে উঠে বেহুলা দেখলেন তার স্বামী নিথর হয়ে পড়ে আছে। চারিদিকে শুরু হলো শোকের মাতম, কিন্তু বেহুলা হাল ছাড়লেন না। স্বামীর মৃতদেহ নিয়ে তিনি একটি ভেলায় চড়ে নদীপথে যাত্রা শুরু করেন। দিনের পর দিন, মাসের পর মাস তিনি নদীতে ভেসে বেড়ান। ঝড়, বৃষ্টি, রোদ, দুর্ভোগ কোনো কিছুই তাকে থামাতে পারেনি। বেহুলার এই অটুট ভালোবাসা ও অসীম ধৈর্যে শেষ পর্যন্ত দেবলোকও নড়ে ওঠে। কাহিনী অনুসারে বেহুলা দেবতাদের সন্তুষ্ট করতে সক্ষম হন। দেবী মনসাও অবশেষে তার দৃঢ়তা ও ভালোবাসার কাছে নতি স্বীকার করেন। এরপর লক্ষিন্দরকে পুনর্জীবন দেওয়া হয় এবং চাঁদ সওদাগরও শেষ পর্যন্ত মনসা দেবীর পূজা করতে সম্মত হন। ভিউয়ার্স, সেই প্রাচীন আমলের এই চুন সুরকির কাজগুলো একবার দেখুন।
আসলে অবাক হতে হয়, ওই সময় তো আসলে বিজ্ঞানের কোনো প্রযুক্তি ছিল না বা কোনো তেমন কিছু ছিল না বললেই চলে, কিন্তু তারপরেও বছর পর বছর হলে, যুগের পর যুগ হলো, শত শত বছরেও এখন এগুলো সুন্দরভাবে টিকে আছে। আসলে তাই মনে হয় আর কি, যে এখনকার যে ইঞ্জিনিয়ার আর তখনকার ইঞ্জিনিয়ারগুলো কতটা তফাৎ ছিল। প্রতিদিন শত শত পর্যটক এখানে এই বেহুলার বাসরঘর দেখতে আসে আর পুরাণ ইতিহাস খুঁজে বেড়ায়। কতটা সুনিপুণ হাতের ছোঁয়ায় এই কাজগুলো তখনকার মিস্ত্রিরা করেছিল। কালের পরিবর্তে এই বাসর ঘরের 3 ভাগের প্রায় 2 ভাগ মাটির নিচে দেবে গেছে, আর যেটুকু ধ্বংসাবশেষে টিকে আছে এটাই সাক্ষী দেয় যে আমাদের দেশের ইতিহাস কত সমৃদ্ধ ও বিশাল। এটা যে আসলে কাল্পনিক নয় তার প্রমাণ হচ্ছে এই বেহুলার বাসরঘর। তো ভিউয়ার্স, আমি এই বেহুলার বাসরঘর থেকে এখন বিদায় নিচ্ছি। এরপর নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।